14 ফেব্রুয়ারি 2026 বেরিয়ে পড়লাম বেনারসের বিখ্যাত আশি ঘাটের উদ্দেশ্যে। তবে দিনের সূচনাটা হয়েছিল ভোর 4টের সময়। আমার বেনারস ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে বেনারসে এলাম, তারপর কোথায় কোথায় ছিলাম আর সারাটা দিন বেনারসে কি কি করলাম সবকিছু। যারা আমার বেনারসের প্রথম পর্বটা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। গাধুলিয়া চক থেকে দক্ষিণ দিকে একটু এগিয়ে আসলেই আপনারা অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড দেখতে পাবেন। আমাদের হাতে সময় কম থাকায় তো আমরা অটো করে যাচ্ছি না, আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি। এখান থেকে মোটামুটি ওই 2.5 কিলোমিটার মতো হবে আশি ঘাট। তো রিক্সাতে ভাড়া পড়ছে আপনার 100 টাকা মতো। আর আপনারা যদি অটো করে যান তাহলে অটো স্ট্যান্ড আছে এই জায়গায় আছে, অটো স্ট্যান্ড আছে, আপনারা অটো করে যেতে পারেন। এখান থেকে পুরো দেখুন লাইন দিয়ে অটো, এখান থেকে আপনারা অটো করে যেতে পারেন, 30 টাকা নেবে মাত্র। বেনারসের প্রাণকেন্দ্র গাধুলিয়া চক থেকে আশি ঘাট যাবার রাস্তা যেন একেবারে জীবন্ত। বেনারসকে কাছ থেকে দেখার এক অসাধারণ অভিজ্ঞতা। রাস্তার দুপাশে সারি সারি ছোট ছোট দোকান, কোথাও পুজো সামগ্রী, কোথাও বেনারসি শাড়ি, আবার কোথাও গরম কচুরি আর সবজি আর মিষ্টির দোকান, সাথে গঙ্গার হাওয়া আর মানুষের ভিড়। চলে এলাম আশি ঘাটের সামনে, এখানেই নামিয়ে দিল। আপনারা যদি অটো করে আসেন বা রিক্সা করে আসেন বা টোটো করে আসেন, আপনাদেরকে এই জায়গাতেই নামিয়ে দেবে। পায়ে হেঁটে বললো 5 মিনিট এগিয়ে যেতে পেয়ে যাবো আশি ঘাট। চলে এসেছি আশি ঘাটে। এবার আশি ঘাটে এসে এবার আমি এখান থেকে একটা কাজ করব, এখান থেকে নৌকায় চেপে আস্তে আস্তে চলে যাব মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। আশি ঘাট বেনারসের অন্যতম জনপ্রিয় এবং প্রাণবন্ত ঘাটগুলির একটি, যেখানে গঙ্গা নদী এবং আশি নদীর মিলন ঘটে। আর আশি নদী থেকেই এই ঘাটের নামকরণ। পুরাণে আশি ঘাটকে সেই স্থান হিসাবেই বর্ণনা করা হয়েছে যেখানে দেবী দুর্গা 2 অসুর শুম্ভ ও নিশুম্ভকে পরাজিত করেছিলেন। প্রতিদিন ভোরবেলায় এই ঘাটেও এক আরতির আয়োজন করা হয়। তো আমরা একটা নৌকার সঙ্গে দরদাম করে নিলাম। এখানে আসলে কিন্তু আপনাদেরকে একটুখানি বার্গেনিং করে নিতে হবে। হ্যাঁ, কেউ বলবে 1500, কেউ বলবে 2000, কেউ বলবে 3000। তো বার্গেনিং যত আপনারা ভালো করবেন তত রেট কম হতে থাকবে। তো আমরা একটা বার্গেনিং করে নিলাম, নিল হচ্ছে 1300 টাকা মতো। আর এখান থেকে আমরা মণিকর্ণিকা ঘাট যাব, বলছে 50টা মতো ঘাট পড়বে, দেখাতে দেখাতে নিয়ে যাবে। আর বেনারসে এসে যদি এই নৌকা বিহারটা না করেন তাহলে বেনারসে আসাই বৃথা। শুরু হলো গঙ্গাবক্ষে নৌকা বিহার। আশি ঘাট থেকে নৌকায় চেপে যখন যাত্রা শুরু করলাম তখন গঙ্গার হাওয়াটা যেন এক অন্যরকম শান্তি এনে দিল। ধীরে ধীরে আমাদের নৌকা ভেসে চলল গঙ্গা নদীর ওপর দিয়ে, আর সামনে খুলে যেতে লাগলো একের পর এক প্রাচীন ঘাটের ছবি, যেখানে চলেছে সকালবেলার পুজো প্রস্তুতি, ভক্তদের ভিড় আর পুরোহিতদের ব্যস্ততা। সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য। প্রতিটি ঘাট যেন গল্প বলছে নিজেদের মতো করে। আর এই পুরো যাত্রার মাঝে সব থেকে সুন্দর লাগছিল গঙ্গার ওপর দিয়ে উড়ে বেড়ানো এই পাখিগুলোকে। তারা যেন গঙ্গার সাথেই উড়ে বেড়াচ্ছিল। কেউ জলের ওপর ভেসে আছে, আবার কেউ হঠাৎ ডুব দিয়ে মাছ তুলে নিচ্ছে। আর এই সবকিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম মণিকর্ণিকা ঘাটে, যেখানে জীবন আর মৃত্যুর এক গভীর বাস্তবতা চোখের সামনে ধরা দিল। সময়ের ঘড়ি বলছে এখন টাইম হয়েছে 12টা বেজে 8 মিনিট। আমি এইমাত্র নামলাম নৌকা থেকে, একদম উঠে এলাম মণিকর্ণিকা ঘাটের ওপরে। এই হলো মণিকর্ণিকা ঘাটে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে আমি একটা মন্দির দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারকেশ্বর মন্দির। আসুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হলো ঘাট, আর তার সামনেই হচ্ছে তারকেশ্বর মহাদেবের একটা মন্দির। মণিকর্ণিকা ঘাট এই নামটির মধ্যে লুকিয়ে আছে অনন্ত রহস্য, বিশ্বাস আর চিরন্তন জীবনের দর্শন। কাশীর হৃদয়ে অবস্থিত এই ঘাটটি শুধু একটি স্থান নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ঘাটে শিবের পত্নী সতীর কানের দুল
অর্থাৎ মণিকর্ণিকা পতিত হয়েছিল। আর এ পাশে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি। মন্দিরটার নাম হলো কাশী কারওয়াট মন্দির, আর ভেতরে রত্নেশ্বর মহাদেব আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই ভেতরটা একবার ঘুরে। মণিকর্ণিকা ঘাটের পাশেই অবস্থিত কাশী কারভাট মন্দির নির্মাণ করেছিলেন ইন্দোরের রানী অহল্যাবাই হোলকারের দাসী রত্নাবাই। মন্দিরটির বিশেষত্ব হলো মন্দিরটি 9 ডিগ্রি পর্যন্ত হেলানো এবং এমন জায়গায় অবস্থিত যে 6 মাস জলের মধ্যেই থাকে। বেনারসের 84টা যে ঘাট আছে না, সেই 84টা ঘাটের মধ্যে দুটো ঘাটেই সৎকার দাহ করা হয়। এই এক্ষুনি একটা মরদেহ যাচ্ছে। তো সেই দুটো ঘাটগুলির মধ্যে একটা হলো হরিশ্চন্দ্র ঘাট, আর একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। বলা হয় মণিকর্ণিকা ঘাটে যে চিতার আগুন নাকি কোনোদিনই নেবে না, সবসময় জ্বলতে থাকে, দিনে রাতে 24 ঘন্টা বা সারা বছরই জ্বলতে থাকে। তো যাই হোক, সেই মণিকর্ণিকা ঘাটে আমি চলে এসেছি, আর এখানে আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো যে কি পরিমাণে মরদেহ আসছে একটার পর একটা। মণিকর্ণিকা ঘাটের পাশেই শ্মশান ঘাট যেন জীবনের সব থেকে গভীর সত্যকে চোখের সামনে তুলে ধরে। এখানে দিন রাত অবিরাম জ্বলতে থাকে চিতার আগুন, যেন সময়ের কোনো বিরাম নেই, মৃত্যুর কোনো অপেক্ষা নেই। ঘাটে পৌঁছালে প্রথমেই চোখে পড়ে সারি সারি কাঠের স্তূপ, আর তার মাঝেই ধোঁয়া আর আগুনে ঘেরা চিতা। চারপাশে ভেসে বেড়াচ্ছে মন্ত্রোচ্চারণ, ঘণ্টার শব্দ আর ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজ। একদিকে প্রিয়জনকে হারানোর বেদনা, কান্না, নিস্তব্ধতা আর শোকের ভারী আবহ, আর অন্যদিকে গভীর বিশ্বাস এই পবিত্র স্থানে দাহ হলে আত্মা মোক্ষ লাভ করবে। তাই শোকের মাঝেও থাকে এক অদ্ভুত শান্তি আর গ্রহণযোগ্যতা। মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে বেনারসের অলিগলি দিয়ে এবার আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সেই করিডোরের সামনে। সামনেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে মণিকর্ণিকা ঘাট, তো ওইটা দিয়ে আসতে পারতাম, কিন্তু যেহেতু 15 তারিখ মহাশিবরাত্রি আছে এখানে, সেই কারণের জন্য এখানকার যে সিকিউরিটি ব্যবস্থা অনেক আটোসাটো করে দিয়েছে, যেই কারণের জন্য ওটা বন্ধ করে দিয়েছে, আর আমাকে এরকম দশাশ্রমের ঘাট দিয়ে ঘুরে এই করিডোরে আসতে হলো। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ মহাদেব সতীর দেহটিকে নিয়ে গোটা ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে, আর সেই রাগকে থামাতেই বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহটিকে 51টি ভাগে ভাগ করেন, আর সেই 51টি ভাগ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে সৃষ্টি হয় 51 সতীপীঠের। আর তারপর মহাদেব এই মণিকর্ণিকা ঘাট থেকে সোজা উঠে যান আজকের কাশীর মন্দিরে, আর তখন থেকেই সৃষ্টি হয় এই কাশীর মহাদেবের। কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গার তীরে অবস্থিত। এটি কাশীর প্রধান দেবতা শিবের মন্দির। মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। হিন্দুরা বিশ্বাস করেন অন্য 11টি জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল, সেই সম্মিলিত ফলের থেকেও বেশি পুণ্যার্জন করা যায় শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে। চলে এলাম একদম করিডোর দিয়ে হেঁটে, এই পাশটা হচ্ছে করিডোর, ওই সাইডটা দিয়ে হেঁটে এলাম। আসার পরে এবার এই হলো মন্দির। ঠিক আছে, আপনারা যদি আসেন, তাহলে যদি এমনি যদি আসেন, মানে শুধু মন্দিরটা দেখতে আসেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই গেট আছে, গেট থেকে মোটামুটি দেখা যায়, একটু জুম করে নেবেন, জুম করলে মন্দিরটা মোটামুটি চলে আসবে। আর যদি পুজো দিতে চান, তাহলে এই যে লাইন আছে, এই লাইন সেপারেট করে দিয়েছে, এই লাইন দিয়ে আপনারা এসে পুজো দিয়ে দিতে পারেন। আর এখানে যদি আপনারা ক্যামেরা যদি নিয়ে আসেন, তাহলেও রাখার খুব ভালো ব্যবস্থা আছে। সামনে সরকারি লকার আছে, লকারে ক্যামেরা, মোবাইল ফোন আপনারা জমা রেখে তারপরে আস্তে আস্তে এই লাইনটা দিয়ে, যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা দিয়ে আপনারা পুজো দিয়ে আবার এই রাস্তাটা দিয়ে বেরোতে পারবেন। আমি সকালবেলা মন্দির যেহেতু দর্শন করে নিয়েছি, তো সেই কারণের জন্য আমি এই করিডোরটাকে আপনাদেরকে একটুখানি দেখাতে এখানে আসলাম। অসাধারণ লাগলো আমার এই করিডোর। রিসেন্টলি তৈরি হয়েছে এই করিডোর, আর এই করিডোর থেকে যারা মন্দির
দেখেনি বা সময়ের অভাবে দর্শন করতে পারছে না, তারা এখান থেকে মন্দির দর্শন করে নিতে পারবে। বর্তমান মন্দিরটিকে বলা হয় স্বর্ণ মন্দির। 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি 3টি চূড়া। 1839 সালে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং যে সোনা মন্দিরে দান করেছিলেন, তাতে মন্দিরের 2টি চূড়া মুড়ে ফেলা হয় এবং 3য় চূড়াটি সোনা দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। আর সেই অনুযায়ী 1983 সালের 28শে জানুয়ারি মন্দিরটি অধিগ্রহণ করেন এবং মন্দির পরিচালনার ভার একটি ট্রাস্টের হাতে ছেড়ে দেওয়া হয়। আর সেই ট্রাস্টের সভাপতি হন কাশীর রাজা। মন্দির দর্শন করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বেনারসের আরও কিছু জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। সময়ের ঘড়ি বলছে এখন বাজে 4:30, প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে। তো একটুখানি প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো। আমরা আমাদের লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছি। আজকে রাত্রে 7:30টার সময় ট্রেন আছে। তো এখন একটা অটোতে বসেছি, একটা অটো ঠিক করেছি। অটোওয়ালা আমাদেরকে 2-3টে মন্দির ঘোরাবে, সেই মন্দিরগুলো আপনাদেরকে আমি দেখাবো, আর সেই মন্দির ঘুরিয়ে আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে। প্রথমে আমরা পৌঁছে গেলাম বেনারসের বিখ্যাত সংকটমোচন মন্দিরে। চলে এলাম সংকটমোচন মন্দিরের সামনে, ভেতর দিকে যাচ্ছি সংকটমোচন মন্দিরে। ভেতরে গিয়ে দেখব। আর সবথেকে বড় কথা যে এটা এখানে ভেতরে শুনছি যে ক্যামেরা এলাও করে না। এই মন্দিরটা একটা কিন্তু হনুমান মন্দির, আর এই মন্দিরটার প্রতিষ্ঠাতা মানে যার দ্বারা নির্মিত হয়েছিল সে ছিল একজন স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, নাম হচ্ছে আপনার মদন মোহন মালব্য তার নাম। এই হলো সামনে গেট, এই গেটটা দিয়ে ঢুকবো আর ভেতরে গিয়ে লকার পেয়ে যাবেন। আপনারা যদি মোবাইল নিয়ে আসেন বা ক্যামেরা নিয়ে আসেন সেইগুলো রাখতে পারেন ভেতরে। আশি নদীর তীরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত এই মন্দির। কথিত আছে এই মন্দির যেখানে নির্মিত হয় সেখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন। প্রচলিত লৌকিক বিশ্বাস অনুসারে এই মন্দিরে যারা নিয়মিত দর্শন করেন তারা হনুমানের আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তরা এই মন্দিরে হনুমানের বিশেষ পুজো দিয়ে থাকেন। তো সংকটমোচন মন্দির দেখে বেরিয়ে গেলাম। ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, ভালো লাগলো ঘুরে। একটুখানি লাইন পড়েছিল যেহেতু আজকে শনিবার। কেমন ঘুরছিস? মন্দিরগুলো আরো কিছুক্ষণ আগে আসলে আরো কটা মন্দির দেখতে পারতাম। তো এখন টাইম হয়েছে 5:35। তো আমরা এখন এসছি দুর্গা মন্দির, তাই বললো তো? দুর্গা মন্দিরের সামনে এসছি। তো ভেতরে যাব, এখানেও ক্যামেরা এলাও নেই, আপনাদেরকে আমি এটাতেও দেখাতে পারবো না। 18 শতকে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মূল মন্দিরে ঢোকার বাদিকে রয়েছে প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে রাধাকৃষ্ণের মূর্তির সাথে বিশ্বেশ্বর মহাদেবের সুন্দর একটা ছোট মূর্তি রয়েছে। মন্দিরটি নাগরা স্থাপত্য শৈলীতে নির্মিত। দুর্গা মাতার মন্দির দর্শন করে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম তুলসী মানস মন্দির দর্শন করতে। এই জায়গাতে বসেই গোস্বামী তুলসীদাস 16শ শতাব্দীতে রামচরিতমানস রচনা করেছিলেন। এই মন্দিরের গায়ে আপনারা রামচরিতমানস দেখতে পাবেন। তো হয়ে গেল মন্দির দেখা, বেরিয়ে গেলাম আমি। এবার আমি এখান থেকে স্টেশনের দিকে চলে যাব। তার কারণ হচ্ছে যে এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। আর এখন যদি আমি এখান থেকে আরও কিছু মন্দির দেখতে চাই, ইচ্ছা ছিল আরও কিছু মন্দির ঘোরার, কিন্তু আরও যদি মন্দির কিছু দেখতে চাই তাহলে আমার ট্রেন মিস হয়ে যাবে। সুতরাং আমাকে আজকের দিনের জন্য বেনারসের এই ট্রিপ এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আমার বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। সময়ের অভাবে আমরা বেনারসের আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারিনি। আজকের পর্বটা এইটুকুনি থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।